হোয়াইট হাউসে বাড়ছে করোনা, নতুন করে 2 কর্মকর্তা শনাক্ত, অনেকেই কোয়ারেন্টিনে। মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট বাইডেনের চেয়ে 16 পয়েন্ট পিছিয়ে ট্রাম্প, সিএনএনের জরিপ। এবছরে আসছে করোনার টিকা, সহজলভ্য করতে ডব্লিউএইচওর সঙ্গে চীনের আলোচনা। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে আরও কয়েকজন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা স্টেফেন মিলার ও একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সাথে পূর্ব নির্ধারিত দিনেই নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে মাত্র 3 দিন হাসপাতালে থেকেই হোয়াইট হাউসে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতালে থাকার সময়েও হঠাৎ গাড়িবহর থেকে সমর্থকদের সাথে দেখা করেন তিনি। তখনই বিশেষজ্ঞরা উদ্বেগ জানিয়েছিলেন এসব কর্মকাণ্ডে হোয়াইট হাউসে করোনার বিস্তার আরও বাড়তে পারে। সেই সংখ্যাকে সত্যি করে এরই মধ্যে করোনা শনাক্ত হলেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এবং এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। উপসর্গ দেখা দেয়ায় 5 দিন আইসোলেশনে থাকার পর মঙ্গলবার করোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন মিলার। এদিকে মার্কিন কোস্টগার্ডের ভাইস কমান্ড্যান্ট অ্যাডাম রে করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে গেছেন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা। অতিরিক্ত সতর্কতা হিসেবে আরও কয়েকজন কর্মকর্তাও স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। তবে এত কিছুর পরও পূর্ব নির্ধারিত দিনেই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সাথে নির্বাচনী বিতর্কে অংশ নেয়ার আগ্রহ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরে তিনি বলেন, আমেরিকানরা করোনার সঙ্গে বসবাস করতে শিখে গেছেন। অবশ্য আগামী 15 অক্টোবর মায়ামিতে দ্বিতীয় নির্বাচনী বিতর্ক নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। আমি ঠিক জানি না বিতর্কের দিন কী ধরনের নিয়ম থাকবে। আমি জানি না প্রেসিডেন্ট ট্রাম্প কি ভাবছেন বা তার বর্তমান অবস্থা কি। আমি হয়তো তার সাথে বিতর্কে অংশ নিতে পারবো, কিন্তু আমার আশা সব ধরনের জরুরি প্রোটোকল মেনে চলা হবে। ট্রাম্প করোনা থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এই বিতর্কে অংশ নেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। এদিকে করোনা নিয়ে ভুল তথ্য দেয়ায় ট্রাম্পের একটি পোস্ট সরিয়ে ফেলেছে ফেসবুক ও টুইটার। ওই পোস্টে করোনাকে ফ্লুর চেয়েও কম প্রাণঘাতী বলে মন্তব্য করেন তিনি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1 মাসও বাকি নেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। প্রথম বিতর্ক ও করোনা আক্রান্তের পর নানা কর্মকাণ্ডে সমালোচিত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের থেকে 16 পয়েন্টে পিছিয়ে আছে বলে উঠে এসেছে সিএনএনের জরিপে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, এবার দোদুল্যমান রাজ্যগুলোর ভোটাররাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ভূমিকা রাখবে। বিশ্বের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদকে। বিশ্ব রাজনীতি, অর্থনৈতিক সংকট, মহামারী, জলবায়ু পরিবর্তন অথবা অন্য যে কোনো আন্তর্জাতিক সংকটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের মতামত প্রভাব ফেলে। কিন্তু কার বা কাদের মাধ্যমে নির্বাচিত হন এই মার্কিন প্রেসিডেন্ট? সবশেষ আদমশুমারি অনুযায়ী যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 33 কোটি। এর মধ্যে প্রাপ্তবয়স্ক বা ভোট দেওয়ার অধিকার রাখেন 24 কোটি 50 লাখ মানুষ। সম্প্রতি এক জরিপে দেখা যায়, নভেম্বরের নির্বাচনে প্রাপ্তবয়স্কদের মধ্যে ভোট দিতে আগ্রহী 50% নাগরিক। জরিপ বলছে 14 কোটি মানুষ আসবে ভোট কেন্দ্রে, যা মোট জনসংখ্যার 42%। বেশিরভাগ দেশের আইন অনুযায়ী নির্বাচনে যিনি সবচেয়ে বেশি ভোটারের সমর্থন পান তিনি প্রেসিডেন্ট হন। তবে যুক্তরাষ্ট্রের নিয়মটি কিছুটা ভিন্ন। সেখানে প্রতিটি রাজ্যের জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে। মোট 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে জয়ের জন্য দরকার অন্তত 270টি ভোট। তাই যুক্তরাষ্ট্রের একজন নাগরিক মূলত ভোট দেন তার অঙ্গরাজ্য ভিত্তিক নির্বাচনী লড়াইয়ে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যার ভিত্তিতে নির্ধারণ হয় এই ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা।
বিশ্লেষকরা বলছেন এবারের মার্কিন নির্বাচনে দোদুল্যমান রাজ্যগুলোর ভোটাররা পুরোপুরি পাল্টে দিতে পারেন প্রেক্ষাপট। তারা বলছেন ট্রাম্প নাকি বাইডেন কে হবেন এবারের নির্বাচনে বিজয়ী তা নির্ধারণ করবে 7টি রাজ্যের ভোটাররা। এই 7 রাজ্যের জনসংখ্যা 3,60,00,000, যা মোট জনসংখ্যার 11%। তাই প্রেসিডেন্ট প্রার্থীরা মূলত এই রাজ্যগুলোতেই তাদের সর্বোচ্চ সময় ও অর্থ ব্যয় করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে আবার বলছেন শেষ মুহূর্তে এসব রাজ্যের ভোটারদের মত পরিবর্তন করা কঠিন হবে। খুব বেশি হলে এই 7 রাজ্যের 15% ভোটার দল পরিবর্তন করতে পারেন। তাই এবারের নির্বাচনেও দোদুল্যমান রাজ্যগুলোর প্রত্যেকটি ভোট গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছরের মধ্যে এই করোনার ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসুস। মঙ্গলবার সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকের পর তিনি এই আশা প্রকাশ করেন। এদিকে বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিন সহজলভ্য করতে WHO-র সাথে আলোচনা করেছে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন কার্যক্রম কোভ্যাক্স প্রকল্পের আওতায় বর্তমানে করোনার 9টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। এই উদ্যোগে সামিল হয়েছে 168টি দেশ। তবে এর মধ্যে নেই চীন এবং যুক্তরাষ্ট্র। 2021 সাল পর্যন্ত বিভিন্ন দেশে ভ্যাকসিনের 2 বিলিয়ন ডোজ বিতরণের পরিকল্পনা রয়েছে WHO-র। করোনা মহামারী থেকে বাঁচতে এখন ভরসা এই ভ্যাকসিন, কিন্তু সেই ভ্যাকসিন কবে বাজারে আসবে সেটিই সবার প্রশ্ন। অনেক দেশই আশ্বাস দিয়েছে এই বছরের মধ্যেই পাওয়া যাবে করোনার টিকা। এরই মধ্যে মহামারী নিয়ে 2 দিনের বৈঠক শেষে আশার বাণী শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসুস। জানালেন এ বছরের শেষ নাগাদ প্রস্তুত হয়ে যেতে পারে করোনার টিকা, যদিও এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ভ্যাকসিন একবার সহজলভ্য হয়ে গেলে তা সমবন্টন নিশ্চিত করতে সংহতি ও রাজনৈতিক প্রতিশ্রুতি জোরালো করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান গেব্রিয়েসুস। এদিকে আন্তর্জাতিক বাজারে কোভিড-19-এর টিকা সহজলভ্য করতে নিজেদের তৈরি টিকার মূল্যায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করছে চীন। মঙ্গলবার সংস্থাটি জানায়, চীনের টিকার মূল্যায়নের পর একে WHO-র জরুরি ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত করাই এই আলোচনার প্রধান বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা জানান, গুণগত মান, নিরাপত্তা এবং কার্যকারিতা মূল্যায়ন করে দেখে চীনা টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার লাইসেন্সের জন্য সহজলভ্য হতে পারে। বর্তমানে চীনের 4টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। অবশ্য ট্রায়াল শেষ হওয়ার আগেই চীনে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা জরুরি কর্মী এবং অন্যান্য জনগোষ্ঠীকে এই টিকা দেয়া হচ্ছে। এ কারণে চীনের টিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনোভাবেই কমছে না করোনায় নতুন আক্রান্তের হার। বিশ্বে গত 24 ঘন্টায় 3 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনে মারা গেছেন আরও 5,400। এ নিয়ে বিশ্বের 214 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত 10,55,000 ছাড়ালো। মোট আক্রান্ত 3,60,00,000। এদিকে এই পর্যন্ত সুস্থ হয়েছেন 2,71,00,000 মানুষ। টানা কয়েকদিন ভারতের সংক্রমণের হার কম থাকলেও যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন সহ ইউরোপের একাধিক দেশ করোনা ভাইরাসের পুনরায় সংক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে। দ্বিতীয় দফা সংক্রমণ সামাল দিতে ইউরোপের বেশ কয়েকটি দেশে কড়াকড়ি বাড়ানো হচ্ছে। ভারতে মঙ্গলবার করোনায় মারা গেছে 991 জন। নতুন করে রোগী মিলেছে 72,000। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 67 লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় ভাইরাসে 691 জনের মৃত্যু ও 39,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সিডিসির গবেষকদের দাবি, ভাইরাসের অ্যারোসল বাতাসে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে। বদ্ধ জায়গায় তা ছড়াতে পারে 2 মিটারের বেশি দূর পর্যন্ত। করোনা আক্রান্ত ব্যক্তি থেকে 6 ফুট দূরেও সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিডিসি। ব্রাজিলে কয়েকদিন কম থাকার পর আবার বেড়েছে মৃত্যু ও সংক্রমণের হার। মঙ্গলবার সেখানে করোনায় মারা গেছে 798 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 30,000। আর্জেন্টিনায় মঙ্গলবার প্রায় 15,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। ইউরোপের দেশগুলোতে হু হু করে বাড়ছে সংক্রমণ। যুক্তরাজ্যে মঙ্গলবার 14,000-এর বেশি রোগী মিলেছে।
দেশটিতে হাসপাতালে রোগীর সংখ্যা একদিনে 25% বেড়েছে। এছাড়াও স্পেনে 12,000, ফ্রান্সে 10,000 মানুষের দেহে ভাইরাস মিলেছে। ঘরের বাইরে বের হলেই পরতে হবে ফেস মাস্ক ঘোষণা দিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী। জার্মানির পার্লামেন্টেও সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। করোনার বিস্তার বাড়ায় 4 জনের বেশি লোকের সমাগম নিষিদ্ধ করেছে বেলজিয়াম সরকার। চেক রিপাবলিকের সংক্রমণ বাড়ায় দেশজুড়ে দ্বিতীয় দফা জরুরি অবস্থা জারি করেছে চেক সরকার। এদিকে ইউরোপীয় ইউনিয়নের এক্সিকিউটিভ ব্রাঞ্চের 159 জন কর্মীর করোনা শনাক্ত হয়েছে। অন্যান্য কর্মীরাও ঝুঁকিতে আছেন বলে জানিয়েছে ইইউ মুখপাত্র। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী মহাখালীর ডিএনসিসি মার্কেটের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্রে নমুনা দিতে আসছেন সৌদি প্রবাসীরা। ভোর থেকেই ভিড় রয়েছে সেখানে। সেনাবাহিনীর নির্দেশনা মেনে প্রবাসীরা প্রথমে করোনা পরীক্ষার জন্য কুপন সংগ্রহ, পরে পাসপোর্ট, ভিসা ও টিকিট দেখিয়ে সরবরাহকৃত ফর্ম পূরণ করে নমুনা দিচ্ছেন। তবে ফ্লাইটের সময় কম থাকায় করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে তাদের। প্রবাসীরা জানান, দুপুরে ফ্লাইটের কিছুক্ষণ আগে অনেকে পাচ্ছেন পরীক্ষার সনদ। এতে বিমানবন্দরে একেবারে শেষ সময়ে পৌঁছাতে পারছেন রিপোর্টিং করতে। এই অবস্থায় দ্রুত পরীক্ষার ফল দেওয়ারও অনুরোধ তাদের। আবার কম সময়ে পিসিআর টেস্টে কারো ভুল রিপোর্ট হলে বিদেশ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলেও জানান অনেকে। এদিকে ভিসার মেয়াদ দেখে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে রয়েছে প্রবাসীদের ভিড়। টিকিট বিক্রিতে শৃঙ্খলা ফিরে আসায় খুশিও তারা। আগামীকাল 4:30 ফ্লাইট আমার দাম্মাম, ঢাকা টু দাম্মাম। করোনা টেস্টে আসছি, টেস্ট করে রিপোর্ট কখন দিবে এখনো জানি না। আমার টুকিন সিরিয়াল 2712। করোনা টেস্ট নিচ্ছে, এই কারণে একটু জটিলতা আছে, এমনি কোনো সমস্যা নেই। ব্ল্যাক হোল এবং ছায়াপথ নিয়ে গবেষণাকে স্বীকৃতি দিল নোবেল কমিটি। এই সংক্রান্ত গবেষণার জন্য পদার্থবিদ্যা এই বছরের নোবেল পেলেন যুক্তরাজ্যের রজার পেনরোজ, জার্মানির রেইনহার্ড গ্যাঞ্জেল এবং যুক্তরাষ্ট্রের আন্দ্রে গেজ। আগামী 10 ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবে নোবেল কমিটি। প্রায় 100 বছর আগে আপেক্ষিক তত্ত্বে ব্ল্যাক হোলসের ধারণা দিয়েছিলেন আইনস্টাইন। যদিও ব্ল্যাক হোলের অস্তিত্ব নিয়ে নিজেও সন্দিহান ছিলেন তিনি। তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন বলেছেন, এই দৈত্যাকার গহ্বর সবকিছুকেই গিলে খায়, এমনকি আলো পর্যন্ত। আইনস্টাইনের মৃত্যুর 10 বছর পর 1965 সালে গাণিতিকভাবে সেই তত্ত্বকে প্রমাণ করেন ব্রিটিশ গাণিতিক পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ। তিনি দেখিয়েছেন ব্ল্যাক হোলের কাছে প্রাকৃতিক সব সূত্র হার মেনেছে, ছায়াপথে সবকিছু ছুটে চলছে ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে। জ্যোতির্বিজ্ঞানী রেইনহার্ড গ্যাঞ্জেল এবং আন্দ্রে গেজ টেলিস্কোপের সাহায্যে ছায়াপথের কেন্দ্রে গ্যাস ও ধুলার আবরণের মধ্যে কিছু নক্ষত্রের অস্পষ্ট নড়াচড়া লক্ষ্য করেন। দুই বিজ্ঞানী দীর্ঘ গবেষণায় এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যার মাধ্যমে এই মহাজাগতিক কার্যক্রম সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। এতে তারা দেখেন সূর্যের চেয়ে 40 লাখ গুণ বড় গহ্বরে হারিয়ে যাচ্ছে ছায়াপথের সবকিছু। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যৎবাণী বলিষ্ঠকরণে ব্ল্যাক হোলের গঠন আবিষ্কারের জন্য রজার পেনরোজকে নোবেলের অর্ধেক দেওয়া হয়েছে এবং আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য রেইনহার্ড গ্যাঞ্জেল এবং আন্দ্রে গেজ পেয়েছেন পুরস্কারের বাকি অর্ধেক। নোবেল পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনারের মধ্যে অর্ধেক পাবেন পেনরোজ, বাকি অর্ধেক ভাগ করে নেবেন গ্যাঞ্জেল ও গেজ। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাবেক কয়েদিরা। দীর্ঘদিন ধরে এই কারাগারে তাদের দেয়া হচ্ছে ফায়ার ফাইটারের প্রশিক্ষণ। মুক্তি পাওয়া কয়েদিদের চাকরি পাওয়া সহজ করতে নতুন বিল পাশের পরিকল্পনা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ওয়াস্কো স্টেট জেলে 3 বছর সাজা খাটেন ব্র্যান্ডন স্মিথ। সেখানে কারা কর্তৃপক্ষ ফায়ার ক্যাম্পেইন আয়োজন করলে তাতে যোগ দেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রশিক্ষণ নেওয়া ব্র্যান্ডন এখন পেশাদার ফায়ার ফাইটার, কাজ করছেন বনের দাবানল নিয়ন্ত্রণে। আগস্টের পর থেকে ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ হয়ে ওঠে, পুড়েছে 30 লাখ হেক্টর জমি।
আগুন নেভাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সাবেক কয়েদিরা। করোনার কারণে অনেক কয়েদিকে সাজা কমিয়ে মুক্তি দেওয়া হয়েছে, তবে অপরাধের রেকর্ড থাকায় চাকরি পাওয়াটা কঠিন। এই অবস্থায় বিল পাশের কথা চিন্তা করছে ক্যালিফোর্নিয়ার গভর্নর। বিল অনুযায়ী যেসব কয়েদি ফায়ার ক্রুর প্রশিক্ষণ নেবেন ও কাজ করবেন তাদের অপরাধের রেকর্ড সরিয়ে ফেলা হবে, দেওয়া হবে ফায়ার ফাইটার হিসেবে যোগ্যতার সনদ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।